সবাইকে শুভেচ্ছা, শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের অর্থনীতি বিষয়ক আলোচনা। আজকের এই আলোচনাটি মূলত সীমাবদ্ধ থাকবে সারা দেশে যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে মানবিক শিক্ষা শাখা এবং ব্যবসা শিক্ষা শাখায় অধ্যয়ন করছো তাদের জন্য। যেহেতু এটি লাইভ ভিডিও, অনেকেই দেখছেন, আমার বন্ধুরা দেখছেন, অভিভাবকরা দেখছেন, শিক্ষকবৃন্দ দেখছেন, বিভিন্ন স্তরের মানুষও দেখছেন। আমি যারা দেখছেন, যারা বয়োজ্যেষ্ঠ, যারা আমার অগ্রজ, তাদের সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি। আমার আজকের যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে, তাদেরকে আমি আগেই বলেছি, যে কোনো অধ্যায় আমরা যখন শুরু করব তখন যে বিষয়টির দিকে আমাদের সবার আগে নজর দিতে হবে সেই বিষয়টি হচ্ছে শিক্ষণফল। শিক্ষণফল ছাড়া যদি আমরা পড়ি, আমাদের দুই ধরনের পড়ালেখা আছে। একটা হচ্ছে আমরা শুধু জানার জন্য পড়ি, জ্ঞানের জন্য পড়ি। আবার আমরা যে পড়াগুলো পরীক্ষার জন্য কিছু পড়তে হয়, তো পরীক্ষার জন্য সেখানে কিছু নির্দেশনা দেওয়া থাকে। তো পরীক্ষা যেহেতু একটি উদ্দেশ্য, আশা করি আমার শিক্ষার্থীরা সেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে। এবং আগেই বলেছি, শিক্ষণফলের বাইরে থেকে কোনো প্রশ্ন হবে না। আর একটি বিষয় আমরা অনেক সময় দেখি, শুধু শিক্ষণফল পড়তে গিয়ে ওটুকের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, কারণ জানার জগৎ অসীম। তাই যে বিষয়টি আমরা পড়ি সেই বিষয়ে অনেক পাঠ্য বই ছাড়াও আরও অনেক রেফারেন্স বই থাকে, তোমরা সেগুলো মাঝে মাঝে পড়বে। আমার কাছে যেমন খুব ভালো লাগে, যেমন এ লেভেলস, ও লেভেলসের যে ইংরেজি মাধ্যমের যে বইগুলো আছে, সেখানেও একই বিষয়গুলো ভিন্নভাবে পড়ানো হয়। আমার যারা একটু অগ্রগামী শিক্ষার্থী আছো, আমি তোমাদেরকে বলবো, তোমরা তোমাদের যে পাঠ্য বই আছে সেটার পাশাপাশি যদি তোমরা এ লেভেলস, ও লেভেলসের যে বইগুলো পাওয়া যায়, সেগুলো বাজারেই পাওয়া যায়, সেগুলো সংগ্রহ করবে এবং সেগুলো খুব বেশি সিরিয়াস না গাছ অবসর সময়ে সেগুলো দেখবে, তোমার পড়ার সাথে সেগুলো মিলিয়ে দেখবে। এতে করে তোমার জ্ঞানের জগৎটা একটু পোক্ত হবে। একই সাথে তোমার ইংরেজির যে ভীতি সেটাও কাটবে। এবং তোমরা জানো, এখন আমরা শুধু বাংলাদেশের নাগরিক নই, বর্ষায়নের যুগে এই যে বিশ্বায়ন পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা কিন্তু একই সাথে বিশ্ব নাগরিক। এবং এখন কার্যত আসলে এই অনলাইনের যুগে কোনো সীমান্ত নেই, আমরা যে কোনো জায়গায় রিচ করতে পারি। আমি এখন যে ক্লাসটি নিচ্ছি এটি বিভিন্ন জায়গা থেকে দেখতে পাচ্ছি, আমেরিকা থেকে, কানাডা থেকে, জাপান থেকে। সুতরাং এখন আসলে জ্ঞানের জগতের যে পরিধি সেটি সবসময় বিশাল ছিল, কিন্তু সেটি রিচ করা দুঃসাধ্য ছিল। এখন সেটি রিচ করা অনেক সহজ হয়ে গেছে। তাই আমি বলবো, তোমরা তোমাদেরকে এই শতাব্দীর শিক্ষার্থী হিসাবে যদি প্রস্তুত করতে চাও, তাহলে অবশ্যই এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখবে। শুধুমাত্র তোমার যে টেক্সট বই সেটার মধ্যে
সীমাবদ্ধ থাকবে না। অনেকেই দেখছেন মোহাম্মদ নাজমুল হক, উনি লিখছেন ধন্যবাদ স্যার। আব্দুল হক ইজ ওয়াচিং, মোহাম্মদ নাজমুল হক ওয়াচিং, কংগ্রেচুলেশনস স্যার। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এ পর্যন্ত প্রায় 21 জন আমার এই লাইভ ভিডিওটি দেখছেন। যাই হোক, আমরা শুরু করি। আমরা মানব জীবনে অনেক সমস্যার সম্মুখীন হই। আমরা সব সমস্যাকে অর্থনৈতিক সমস্যা বলি না। আমরা সেই সমস্যাগুলোকে অর্থনৈতিক সমস্যা বলি যেই সমস্যাগুলোর সাথে অর্থের, সম্পদের এবং অর্থনৈতিক কার্যাবলীর সংশ্লেষ থাকে, সেগুলোকেই আমরা অর্থনৈতিক সমস্যা বলি। কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক বিতর্ক হতে পারে। বর্তমান যুগে আসলে এমন কোনো দিক নেই যেটি অর্থনীতির সাথে সংশ্লিষ্ট না। সুতরাং সব কিছুই অর্থনীতির আওতাভুক্ত। তো অর্থনীতিতে সুনির্দিষ্টভাবে বলতে হয়। আমি আমার যখন ক্লাস নিতাম তখন আমি শিক্ষার্থীদেরকে বলার সুযোগ দিতাম। তাদের অংশগ্রহণে একটি দ্বিমুখী ক্লাস হতো, অর্থাৎ আমিও বলতাম, তারাও বলতো। এই পরস্পর বলার মধ্য দিয়েই আমরা এক ধরনের আলোচনার মধ্য দিয়েই ক্লাসটা শেষ করতাম। তো অনলাইন ক্লাসেও সেটির সুযোগ আছে, তবে সময়ের সীমাবদ্ধতার কারণে অনেক সময় করার অনেক কিছু সম্ভব হয়। আমি আমার শিক্ষার্থীদেরকে সবসময় বলতাম, তোমরা লিখো, একজন একজন এক একটা সমস্যা লিখে যাও বোর্ডে এসে। তারা লিখত এক একজন, এবং পুরো বোর্ড ভর্তি হয়ে যেত লেখায়। অনেক সমস্যা আমাদের মানব জীবন, আসলে আমাদের সমস্যার কোনো অন্ত নেই। এই সমস্যাগুলো নিয়েই আজকে আমরা পড়ব, এবং এই সমস্যার কীভাবে সমাধান করা যায় এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের যদি সমস্যার কথা বলি, আমি এখন একটু আমার এখানে দেখো যারা আমার শিক্ষার্থী, এখানে অনেক সমস্যার কথা বলা হচ্ছে। যেমন আমি 5 জন ছাত্রকে ডাকলাম, তারা 5 জন এসে এখানে তাদের সমস্যাগুলো লিখে গেছে। একজন লিখেছে জনসংখ্যা সমস্যা, একজন লিখেছে খাদ্য সমস্যা। হ্যাঁ, এগুলো তো তোমরা জানো, আমাদের অনেক খাদ্য সমস্যা হয়। যদিও বর্তমান সময়ে আমাদের সরকার বিভিন্ন রকম সুরক্ষা দেওয়ার কারণে খাদ্যে এখন না খেয়ে আসলে আর মানুষ মরে না। একসময় অনেক রকম সমস্যা ছিল, বিশেষ করে খাদ্যের। না খেয়ে মানুষ মারা যেত, অনেক অভাব থাকতো। এখন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলও এমন কোনো খবর শোনা যায় না যে মানুষ না খেয়ে মরছে। সেটির জন্য আমি বর্তমান সরকার এবং বর্তমান সরকারের যিনি প্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই ধরনের একটি সমস্যা থেকে আমরা উত্তরণ ঘটেছি। আমাদের যেমন একজন লিখেছে ভর্তি সমস্যা। তোমরা যারা এসএসসি উত্তীর্ণ হয়েছ তারাই কয়েকদিন পর, যখন এখনই অনেকে খোঁজখবর নেওয়া শুরু করেছো যে কিভাবে ভর্তি হতে হবে, নীতিমালা কী, ইত্যাদি ইত্যাদি। অনেকে আবার ফেসবুকে নানান রকম গুজবও ছড়িয়ে দিচ্ছ। তোমাদের অনুরোধ করব, তোমরা সবসময় গুজব থেকে মুক্ত থাকবে। আর কেউ যদি একটা কোনো পোস্ট দিয়েও দেয়, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা দেখবে যে আসলে ওই পোস্টটা কতটুকু অথেন্টিক। না জেনে এই বিষয়গুলো বিশ্বাস করবে না এবং শেয়ার করবে না। তো ভর্তি একটা সমস্যা, এরকম সমস্যার কোনো অন্ত নেই। মান্নান সুমন দেখছেন, আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি। একাদশ, তারপরে
আসাদ জামান দেখছেন, উনি আমার প্রাক্তন ছাত্র, মাস্টার্স পাস করেছে চট্টগ্রাম সিটি কলেজ থেকে, ধন্যবাদ স্যার বলছে। কৃষ্ণান দাস সেও দেখেছে, সেই করোনাকালীন সময়ে এই মানুষের সেবায় নিয়োজিত এক রকমের করোনা যোদ্ধা বলা যায়, সেই চট্টগ্রাম সিটি কলেজের ছাত্র ছিল। নাজমুল হক বলছে ধন্যবাদ স্যার। তো যাই হোক, আমরা এরকম অনেক সমস্যা দেখছি, স্বাস্থ্য সমস্যা কী এবং কত প্রকারও কী সেটা আমরা এখন টের পাচ্ছি। যেমন এই করোনাকালে বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকরণের প্রয়োজন হচ্ছে, সেগুলো অনেক সময় যথাযথভাবে পাওয়া যাচ্ছে না। যেমন অক্সিজেন সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, যেমন অক্সিমিটার পাওয়া যাচ্ছে না, অনেক ক্ষেত্রে ওষুধ পাওয়া যাচ্ছে না, অনেক ক্ষেত্রে শ্বাসকষ্ট হলে যেই পরিমাণ রোগী সেই পরিমাণ আইসিইউর সাপোর্ট পাওয়া যাচ্ছে না, যে পরিমাণ স্বাস্থ্যকর্মী ডাক্তার থাকা দরকার ওই পরিমাণ আমাদের নেই। যদিও ইতিমধ্যে তোমরা লক্ষ্য করেছ আমাদের সরকার 2000 নতুন ডাক্তার এবং আরও 3000 নার্স নিয়োগ দিয়েছেন এবং আরও প্রায় 7000 নিয়োগ দেওয়ার প্রক্রিয়ায় রয়েছে। এভাবে তোমরা দেখছো পরিবহন সমস্যা, যদিও আমাদের বলা হচ্ছে সামাজিক দূরত্ব মেনে পরিবহনে চড়ার জন্য, কিন্তু সেগুলোর কেউ বালাই করছে না, কারণ আসলে যেই পরিমাণ মানুষ আমাদের আছে সেই পরিমাণ আমাদের পরিবহন নেই। এই ছাড়া আরও ইত্যাদিগুলো লিখে ভর্তি করে ফেলা যাবে। যারা দেখছো তারাও আসলে এটা কি বলবো, এখানে তোমরা কমেন্ট বক্সেও তোমরা যে সমস্যাগুলো মনে করো সেগুলো লিখতে পারো। তো এখানে এই যে এত সমস্যা, এই সমস্যাগুলো কেন আসলো? যদি এমন হতো যে আমাদের হাতে একটা আলাদিনের চারাক থাকতো, তাহলে আমরা এই সমস্যাগুলোর সমাধান করে ফেলতে পারতাম সহজেই, যেটা খুশি সেটাই আমরা পেয়ে যেতাম। যেমন ওই যে হীরক রাজার দেশে, ভূতের রাজা দিল বর, জবর জবর 3 বার, যা খুশি তা চাইতে পারি 1 নম্বর, যেথা খুশি যাইতে পারি 2 নম্বর, যা খুশি তা খাইতে পারি 3 নম্বর। এই ধরনের একটি কথা সেখানে বারবার আছে। অর্থাৎ ভূতের রাজা বর দিয়েছে এবং সেটা দিয়ে ওই গুপি গাইন আর বাঘা বাইন তারা যে কোনো সমাধান করতে পারে। তো আমাদেরকে তো আসলে ভূতের রাজা বড়ও দেয় নাই, আর আমাদের কাছে আলাদিন, সুতরাং আমাদের পক্ষে আসলে এই বিষয়গুলো এইভাবে সমাধান করা সম্ভব না। তো এই যে এই সমস্যাগুলো কেন আসলো, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। এই পৃষ্ঠা থেকে আমরা চলে যাই। তো এই সমস্যাগুলোর কিন্তু আমি আগেই বলেছি, আমাদের অনেক অর্থনৈতিক কর্মকাণ্ড করতে হয়। আমি আমার ছাত্রদেরকে বলি যে তোমাকে 1 খণ্ড জমি দিলাম, তুমি কি করবে? কেউ বলে স্যার আমি ফুলের চাষ করব, কেউ বলে আমি সেখানে মাছের চাষ করব, কেউ বলে স্যার আমি সেখানে স্কুল করব, কেউ বলে আমি সেখানে হাসপাতাল করব। তো তারপর আমি সবশেষে জিজ্ঞেস করি যে তুমি যে বলছো ফুলের চাষ করবে, সেই জমিটা যদি হিমালয়ের উপরে হয় কিংবা পাহাড়ের উপরে হয়, তুমি কি সেখানে ফুলের চাষ করতে পারবে? বলে না স্যার। এইভাবে আমি বলি সেটা যদি সাগরের পাড়ে হয়, সেখানে কি তুমি কারখানা করতে পারবে? পারবে না। তাহলে আমি বলে দিলাম আর তুমি করে ফেললা, বিষয়টা সেরকম না। অর্থনৈতিক প্রত্যেকটি কর্মকাণ্ড কিন্তু কতগুলো নিয়ম মেনে, কতগুলো সিস্টেমের মধ্যে চলতে হয়। তো এখানে একটা জমি দেখা যাচ্ছে, তাহলে আমি যখন আমার স্টুডেন্টদেরকে বলবো, যখন বলবে যে স্যার এই জমিটা কোথায়, 2টা প্রশ্ন তাকে করতে হবে। একটা হচ্ছে জমিটি কোথায়, আরেকটি হচ্ছে নজরুল আজিজ দেখছেন, আমি তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আবুল হোসেন দেখছেন, আমার চশমা একটু ডিস্টার্ব করছে। আক্তার হোসেন কুতুবি দেখছেন, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে থাকুন সবাই। তো এখানে যেমন এই যে
আমাকে যখন সে প্রশ্নটা করবে তখন আমাকে কি বলতে হবে, আমি যখন তার থেকে কি উত্তরটা পাবো? উত্তরটা হচ্ছে 1 নাম্বার এই জমিটার পরিমাণ, অর্থাৎ জমিটা কতটুকু, অর্থাৎ যে কোনো কাজ করতে হলে সেটার জন্য একটা সাইজ লাগে। যেমন পুকুর করতে হলে একরকম সাইজ লাগে, দিঘি করতে হলে আরেক রকম সাইজ লাগে, কারখানা করতে হলে আরেক রকম সাইজ লাগে। আবার সেটা কোথায় সেটার অবস্থানও আমাদের জানতে হয়। তো এই বিষয়গুলো না করার পর তখন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি আসলে কি করব। আব্দুস সোবান দেখছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। রুমানা আফাজ দেখছেন, ধন্যবাদ এবং শুভকামনা জানিয়েছেন, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আব্দুস সোবান লিখেছে, ক্লাসটি বোয়ালখালীর শিক্ষার্থীরা লাইভে দেখছে, অনেক ধন্যবাদ। এই যে বলছিলাম, আসলে একেবারে সেই প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সব জায়গায় এটি দেখা সম্ভব। আর এই যে বোয়ালখালী, একসময় সেখানে টেলিফোনও রিচ করা অনেক কঠিন ছিল। আমি একসময় সালেনুর কলেজে চাকরি করতাম। এই ট্রেনে করে আমি এই পাশ থেকে ও পাশে যেতাম এবং সেই বাসে করে যেতাম। তো বাসে করে যখন যেতাম তখন দেখতাম ট্রেনের গেট, এই ট্রেন চলে আসলে গেট পড়তো এবং এই পাশ থেকে ওই পাশে খবর দেওয়ার জন্য একটি এই মোবাইল, এটা এখনের মতো মোবাইল না, সেটা মোবাইল বলবো না, সেটা হচ্ছে আপনার পুরোনো দিনের সেট। সেই সেট দিয়ে ওই পাশের সাথে যোগাযোগ করতে হ্যান্ডেলের মতো ঘুরিয়ে ঘুরিয়ে। তো সেই যুগ এখন পার হয়ে গেছে। এখন আমি এই মুহূর্তেও চাইলে আমি এই মোবাইলের মাধ্যমে 1 সেকেন্ডেরও আরও অনেক কম সময়ে যোগাযোগ করতে পারবো। তো যাই হোক, এখানে আমরা যে বিষয়টি দেখছি যে জমিতে তার অর্থনৈতিক কাজ করবে, এখানে চাষাবাদ করতে পারে, এখানে শিল্প করতে পারে, এখানে সেবা করতে পারে, এখানে বিনোদন করতে পারে। চাষের মধ্যে কি কি পড়ে? চাষের মধ্যে যত আমরা এই যে এই ধান চাষ, পাট চাষ, মৎস্য চাষ, চা চাষ থেকে শুরু করে সব কিছু, রাবার চাষ, এগুলো এই আওতায় পড়ে। শিল্প, বিভিন্ন রকমের শিল্প, শিল্প, কলকারখানা, পোশাক শিল্প আমাদের দেশে, সেটা হতে পারে। বিনোদন, যেমন পর্যটন কেন্দ্র হতে পারে। এটার মধ্য দিয়ে যদি ইনকাম করা যায় সেটাকে আমরা অর্থনৈতিক কর্মকাণ্ড বলবো। সেবা হতে পারে, অর্থনীতিতে সেবা আবার বিনা পয়সার সেবা না, যেমন নার্সের সেবা, ডাক্তারের সেবা, এখন যেমন হসপিটাল করা হচ্ছে, এগুলো এক ধরনের সেবা, যদিও সেটার জন্য পে করতে হচ্ছে, সেটিও এক ধরনের সেবা। তাহলে আমার জমি আছে, এই জমিটা কিন্তু একটা সীমিত জমি, সীমাবদ্ধ। তো এই সীমাবদ্ধ জমির মধ্যে আমি যদি চাষ করতে চাই, আমি যদি ধান চাষ করতে চাই, চাষের মধ্যে আবার অনেক ভাগ আছে। আমি যদি ধান চাষ করতে চাই, আমি পাট চাষ করতে পারবো না। আমি যদি মাছ চাষ করতে চাই, আমি সেখানে মুরগির পালন করতে পারবো না। তাহলে এখানে আমাকে ছেড়ে দিতে হবে, কোনোটা করতে গেলে আরেকটা আমাদের ছেড়ে দিতে হবে। শিল্পের ক্ষেত্রে সেরকম, সেবার ক্ষেত্রে সেরকম। আমি যদি শিক্ষা প্রতিষ্ঠান করতে চাই, সেই ক্ষেত্রে সেখানে অন্য কিছু করা যাবে না। সেখানে শিক্ষার জন্য যদি করি আমি, সেখানে হসপিটাল করা যাবে না। আমি বিনোদনের জন্য যদি ব্যবস্থা করি, সেখানে অন্য আরেকটা বিকল্প নেওয়া যাবে না। অর্থাৎ আমার এই যে জমিটা সীমিত, আর আমার এই অনেকগুলো কাজ করে আমার জীবন যাপন করতে হয়। এই বিষয়গুলো নিয়েই আজকে কিন্তু আমরা আলোচনা করছি। এই পৃষ্ঠা থেকে এখন আমরা সরে আসি। আমি যে একটু আগে দেখালাম যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর, এই যে আমি যদি চাষ করি তাহলে আমি শিল্প করতে পারি না, আমি যদি শিল্প করি আমি বিনোদন করতে পারি না, আমি যদি বিনোদন করি আমি সেখানে সেবা করতে পারি না। অর্থাৎ ওই যে জমিটা হচ্ছে একটা সম্পদ। এই সম্পদের বিভিন্ন ধরনের ব্যবহার আছে। বিভিন্ন ধরনের ব্যবহারের মাধ্যমে আমরা কি করতে চাই, আমাদের জীবনযাপন করতে চাই। এগুলো হচ্ছে সাধারণ মানুষের কথা, আমরা জীবনযাপন করতে চাই। নুরুল আজিজ স্যার, আপনার কথা শুনে ততই শুনতে ভালো লাগে। যাই হোক, আমি বিশাখের সংগঠক, আপনাকে শুনে আসছি নিখুঁত
7-8 বছর থেকে আপনি অতুলনীয় স্যার। ধন্যবাদ আমাকে এইভাবে মূল্যায়ন করার জন্য। নুরুল আজিজ, তুমি ভালো থেকো। তো বিকল্প ব্যবহার, তো এই কিসের বিকল্প ব্যবহার? সম্পদের। তোমরা একটু আগেই দেখেছিলে একটা জমি, সেই জমি সম্পদের একটা পার্ট। তো সেই জমিকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। তাহলে কেন বিভিন্নভাবে ব্যবহার করি? তার কারণ হচ্ছে আমরা আমাদের জীবনযাপনের জন্য যা প্রয়োজন সেটিকে আমাদের অপটিমাম করার জন্য, সেটাকে সর্বোচ্চ করার জন্য, আমাদের জীবনে সমৃদ্ধি দেওয়ার জন্য, সুখ দেওয়ার জন্য আমরা সম্পদের বিকল্প ব্যবহার করি। আমরা চাই যে আমার ওই জমি ব্যবহার করে আমি কোনটাতে কত বেশি লাভবান হব। এবার আসি, আমরা যে একটু আগে বলছিলাম, যে আমাদের অনেক অভাব আছে। এই যে আমাদের সমস্যাগুলো কিন্তু অভাব থেকে এসছে। আমি বলেছি আমাদের যদি সেই আলাদিনের চারাক থাকতো, তাহলে আমরা সব পূরণ করে ফেলতে পারতাম, আমাদের কোনো অভাব থাকতো না। আমাদের যে অভাব সেটি কিন্তু অসীম। এই যে যারা এসএসসি পাস করেছো, তারাও কিন্তু আমার এই ক্লাসটা দেখতে পারো, কারণ তাদেরও ভবিষ্যতে কাজে লাগবে। এই যে আমাদের যে অভাব, এই অভাবটা আমাদের এক ধরনের আকাঙ্ক্ষা, এটা কিন্তু অসীম। যেমন তোমরা যখন এই এসএসসি পরীক্ষা দিয়েছো, তখন কিন্তু এসএসসি পরীক্ষার্থীরা চিন্তা করেছে যে আমার এই সেন্টারটা কোথায় পড়বে। যখন এই সেন্টারের খবর শুনেছো, তখন চিন্তা করেছো সিটটা কোথায় পড়বে। সামনের দিকে পড়লে স্যারের বেশি নজরে থাকে, পিছনের দিকে পড়লে একটু হালকা থাকা যায়, সামনে পড়বে না, পিছনে পড়বে। তারপর আবার যখন পরীক্ষা শেষ হয়ে গেছে, তখন চিন্তা করেছো রেজাল্টটা কেমন দেবে। তখন চিন্তা করেছো একটা ভালো রেজাল্ট যদি হয়, তারপরে তুমি যে নাম্বার পেয়েছো, নাম্বার পাওয়ার পর তোমার আবার আকাঙ্ক্ষা বেড়ে গেছে, যদি আর 2 নাম্বার বেশি পেতাম, যদি আর 4 নাম্বার বেশি পেতাম। তারপরে যখন নাম্বারটা চলে আসলো, তারপরে তুমি চিন্তা করলা যে আমি কোন কলেজে ভর্তি হতে পারবো কিনা এটা। তারপর যখন ভর্তি হয়ে গেলা, তখন চিন্তা করলে আমি যদি এই কলেজে ভর্তি না হয়ে ওই কলেজে ভর্তি হতে পারতাম। এইভাবে আমাদের এই অসীম আমাদের অভাবের কোনো শেষ নেই। এই অভাবটা আমাদেরকে কিভাবে পূরণ করতে হয়? এই অভাবটা আমাদেরকে পূরণ করতে হয় যে সম্পদ, এই যে জমি দেখালাম, সেই সম্পদের সাহায্যে। সেই সম্পদ হচ্ছে সীমিত, অর্থাৎ সেটি কিন্তু অসীম না। তাহলে এই সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব যদি পূরণ করতে হয়, তাহলে সীমিত সম্পদের বিকল্প ব্যবহার করতে হবে। অর্থাৎ যেই কাজটা করলে আমরা পরিপূর্ণ দক্ষতার সাথে যদি ব্যবহার করি, সর্বোচ্চ পরিমাণ আমাদের যে অভাব পূরণ হবে, সেইভাবেই ব্যবহার করাটাকে বলা হয় সম্পদের কাম্য ব্যবহার। তো সেই সম্পদের কাম্য ব্যবহার আমাদের করতে হবে, সেই বিকল্প ব্যবহার। তো সেইটাই আমরা সিদ্ধান্ত নেব তখন, যে কোনটা দিয়ে। মনে করো আমাদের দেশে এখন ধান চাষ হয়, এখন আমাদের অর্থনৈতিক গবেষণায় যদি এরকম বলে যে ধান আমরা আমাদের দেশে চাষ না করে আমরা যদি বাইরে, এটা জাস্ট উদাহরণ আমি বলছি, আমরা বাইরে থেকে নিয়ে আসি, তাহলে কি হতে পারে? আমরা ধানের জমিগুলোতে অন্য কিছু করলাম, আমরা মহিষের চাষ করলাম, পশু সম্পদের চাষ করলাম, বিভিন্ন রকম চাষ। এমনকি এখন অনেক বেশি বৈচিত্র্যময় হয়ে গেছে অর্থনীতি। তোমরা হয়তো জানো সাপের চাষও করা হয় এখন, এবং সাপের বিষ থেকে কোটি কোটি টাকা ইনকাম করা যায়। তাহলে ধরে রাখো বাংলাদেশের সব জমিতে আমরা অনেক সাপ চাষ করলাম, এবং সাপ চাষ করে আমরা সেখান থেকে আমরা অনেক ইনকাম করলাম, আয় করলাম, সাপের বিষ রপ্তানি করে আমরা আয় করলাম। এরকম হতে পারে। অর্থাৎ ধানের বিকল্প সাপের চাষ, এবং সাপের চাষ দিয়ে আমাদের অর্থনীতি আরও উপরের দিকে উঠে যেতে পারে। তাহলে সীমিত সম্পদ, সেটির বিকল্প ব্যবহার অসীম অভাব পূরণের জন্য। এবং অর্থনীতির বর্তমান যে সংজ্ঞা, যেটি রবিন্স বলেছেন, সেটি তোমরা জানো। সেই সংজ্ঞাটা মাঝে মাঝে একটু
আমি আছি কি না দেখো তোমরা। এই অর্থনীতির যেই রবিন্স যে বিষয়টি বলেছেন, যেটিকে আমরা অত্যন্ত আধুনিক সংজ্ঞা হিসাবেই বলে থাকি, সেটি হচ্ছে অসীম অভাব সীমিত সম্পদের সাহায্যে পূরণ করতে গিয়ে সম্পদের যে বিকল্প ব্যবহার করতে হয়, এই বিকল্প ব্যবহারের নির্দেশনা যেই শাস্ত্রের মাধ্যমে আমরা পেয়ে থাকি সেটাকেই বলা হয় অর্থনীতি। এই বিষয়টি লায়নেল রবিন্স উল্লেখ করেছিলেন এবং এটাকেই অর্থনীতির সংজ্ঞা হিসাবে ধরা হয়। তো আমার সময় খুব বেশি নেই, শেষ হয়ে আসছে। তো এই যে 1 নাম্বার যে আমরা বলেছি, আমাদের যে অর্থনৈতিক সমস্যার যে মূল দিকগুলো আছে সেই মূল দিকগুলোর যে প্রধান 2টি দিক, একটা হচ্ছে স্বল্পতার সমস্যা আর একটা হচ্ছে নির্বাচনের সমস্যা। তোমরা বই আমি এতক্ষণ ধরে অনেক আলোচনা করলাম এই 2টি শব্দে আসার জন্য। এই 2টি শব্দে কিন্তু বই খুললে সাথে সাথেই প্রথমেই পেয়ে যাবে এবং প্রথম শিক্ষণফল এটাই। প্রথম শিক্ষণফলে কী লেখা আছে? দুষ্প্রাপ্যতা এবং অসীম অভাবের ধারণা ব্যাখ্যা করতে পারবে। তাহলে এখানে তোমরা দেখো যে স্বল্পতার সমস্যা এবং নির্বাচনের সমস্যা, এই শুধু আমি এই নিচের অংশটা আমি ঢেকে রাখলাম, নিচের অংশটা। তাহলে এটা দিয়ে তোমরা কি কিছু বুঝবে? কিছু বুঝবে না, কিন্তু আমার কথাগুলো যদি শুনে থাকো তাহলে তোমরা হয়তো বুঝবে। তাহলে আমার কথাগুলো থেকে তোমরা কি বুঝতে পেরেছো? স্বল্পতার সমস্যা। কিসের স্বল্পতা? ওই যে জমি দেখিয়েছিলাম, জমির স্বল্পতা বা সম্পদের স্বল্পতা। আর কিসের নির্বাচন? আমরা বলছি নির্বাচন, এটা নির্বাচনের সমস্যা। অনেকে মনে করবে বাংলাদেশের নির্বাচনের সমস্যা, নির্বাচন নিয়ে অনেক হইচই হয়, অনেক মিছিল মিটিং এইগুলো ম্যানেজ করতে হয়, এই সমস্ত বিষয়ে সমস্যা। আসলে সেই নির্বাচনের সমস্যা না, এখানে হচ্ছে যে সম্পদ তোমার আছে সেই সম্পদ কী রকম বিকল্পভাবে তুমি ব্যবহার করবে, কোন বিকল্পটা বেছে নেবে, সেই বিকল্প নির্বাচনের সমস্যা। তাহলে এটা গেল আমাদের। এরপরে আসি, আমার হয়তো আর 5 মিনিটের মধ্যে আমি শেষ করতে পারবো। আমাদের সমাজে মনে করো আমাদের যে এই সম্পদ আছে, এই সম্পদ দিয়ে আমরা 2টা দ্রব্য তৈরি করতে পারি। একটি দ্রব্যের নাম হচ্ছে এক্স, আর একটা দ্রব্য আবদুল্লাহ আল মামুন দেখছেন, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। রিয়াজ আহমেদ দেখছেন, রেহানা মাহমুদ দেখছেন, আমি তাদেরকে। এখানে 2টা দ্রব্য, একটা দ্রব্য হচ্ছে এক্স দ্রব্য আর একটা দ্রব্য হচ্ছে ওয়াই দ্রব্য। এখানে 2টা অক্ষ আছে, তোমরা দেখো, একটা হচ্ছে লম্ব অক্ষ আর একটা হচ্ছে ভূমি অক্ষ। তোমরা নিশ্চয়ই এই অক্ষগুলো দেখতে পাচ্ছ। তো এই অক্ষগুলো দিয়ে কী নির্দেশ করছে? 2টা দ্রব্য নির্দেশ করছে। ওয়াই অক্ষ দিয়ে, লম্ব অক্ষ দিয়ে ওয়াই দ্রব্য নির্দেশ করছে, আর এক্স অক্ষ দিয়ে, ভূমি অক্ষ দিয়ে এক্স দ্রব্য নির্দেশ করছে। একটি সমাজ তা সেখানে এই 2টি দ্রব্যই উৎপাদন করে। এখন তার যে সীমিত সম্পদ আছে সে চাইলেই একসাথে 2টাই বেশি বেশি উৎপাদন করতে পারে না। একটি উৎপাদন করতে গেলে আরেকটার উৎপাদন কমাতে হয়। এখানে দেখো একটা উৎপাদন, এখানে উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ দেখানো হয়েছে, এ বি সি ডি ই। এখানে শূন্য, এখানে এই শূন্য বিন্দুতে 2টা দ্রব্যেরই উৎপাদন শূন্য। তাহলে এখান থেকে যদি আমরা শুরু করি, আমরা যদি সবগুলা এ দ্রব্য উৎপাদন করি তাহলে আমরা 10 একক পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারি। আমরা যদি সবগুলা ওয়াই দ্রব্য উৎপাদন করি তাহলে 10টা আমরা ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারি। সেই ক্ষেত্রে আমরা কিন্তু কোনো এক্স দ্রব্য উৎপাদন করতে পারি না, কারণ আমি আগেই বলেছি আমাদের এই উৎপাদনের যে সম্পদ, আমাদের যে উপায়, সেগুলো সীমিত। এর বাইরে আমাদের যে টেকনোলজি সেটাও সীমিত। আমরা চাইলে পারবো না। আমরা যদি আবার সবগুলো এক্স দ্রব্য উৎপাদন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমরা 10 একক এক্স দ্রব্য উৎপাদন করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা আর কোনো ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারবো না। তাহলে আমাদের একটা
সবগুলো যদি একটা দ্রব্য উৎপাদন করতে হয় তাহলে অন্য দ্রব্যের সবগুলো ছেড়ে দিতে হবে। এইভাবে এই সংমিশ্রণ সেটা নির্দেশ করছে, অর্থাৎ এক্স দ্রব্য 0 একক উৎপাদন হয়, কিন্তু ওয়াই দ্রব্য সেই ক্ষেত্রে 10 একক তৈরি হয়। আর ইতে কি নির্দেশ করছে? ই কম্বিনেশনে নির্দেশ করছে সবগুলো যদি এক্স দ্রব্য 10 একক এক্স দ্রব্য তৈরি হয়, কিন্তু কোনো সেই ক্ষেত্রে ওয়াই দ্রব্য 0, কোনো ওয়াই দ্রব্য উৎপাদন হয় না। বিসংমিশ্রণে দেখো, বিসংমিশ্রণে 4 একক এক্স দ্রব্য তৈরি করেছে। তো 4 একক এক্স দ্রব্য এখানে দেখো 4 একক এক্স দ্রব্য তৈরি করেছে। এই 4 একক এক্স দ্রব্য তৈরি করতে গেলে আগের মতো আর 10 একক ওয়াই দ্রব্য তৈরি করা তার পক্ষে সম্ভব না। মোহাম্মদ আব্দুল হান্নান দেখছেন, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার চশমার একটু সমস্যায় পুরো লেখাটা পড়তে পারছি না। তিনি বলছেন অনেক কিছু জানতে পারলাম, আপনি ক্লাসটি আমার দেখতে ভালো উপকৃত হব। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ সবুরও দেখছেন, ধন্যবাদ, এবং যিনি আমাকে অভিনন্দন জানিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। তো এখানে আমরা কি করছি? এখানে যেমন 4 একক আগে কোনো এক্স দ্রব্য উৎপাদন হতো না, এখন আমরা উৎপাদক সিদ্ধান্ত নিল যে সে 4 একক এক্স দ্রব্য তৈরি করবে। তাহলে তার তো লিমিটেড যে রিসোর্সেস, সেই লিমিটেড রিসোর্সেস দিয়ে সে কী করতে পারবে? সেই লিমিটেড রিসোর্সেস দিয়ে সেই কিন্তু আগের মতো আর 10 একক ওয়াই দ্রব্য তৈরি করতে পারবে না। সেই ক্ষেত্রে তাকে কমাতে হবে। কোনটা কমাতে হবে? অর্থাৎ ওয়াই দ্রব্যের উৎপাদন কমাতে হবে। কমিয়ে আমরা কি দেখছি? আমরা দেখছি ওয়াই দ্রব্যের উৎপাদন কমিয়ে 10 থেকে 9 নিয়ে আসতে হয়েছে। অর্থাৎ এখানে 4 একক উৎপাদন এক্স দ্রব্যের বাড়ানোর জন্য 1 একক ওয়াইকে স্যাক্রিফাইস করতে হয়েছে। এটার সাথে আরেকটা টার্ম যুক্ত আছে, যদিও সেটা শিখন ফলে নেই, সেটাকে অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয় বলা হয়। অর্থাৎ 1 একক অতিরিক্ত দ্রব্য উৎপাদন করার জন্য অন্য আরেকটি দ্রব্যের যে পরিমাণ ছেড়ে দিতে হয় সেটাকেই ওই দ্রব্যের সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট বলে। এখানে উৎপাদক সিদ্ধান্ত নিল সে এক্স দ্রব্যের উৎপাদন 4 একক থেকে আরও বাড়াবে, আরও 3 একক বাড়াবে, অর্থাৎ 7 একক করবে। তাহলে এখানে সে আগের মতো আর 9 একক উৎপাদন ওয়াই দ্রব্যের করতে পারবে না। সেই ক্ষেত্রে তাকে আরও নিচে নেমে আসতে হবে, আরও 2 একক ছেড়ে দিতে হবে। এইভাবে তোমরা ডি সংমিশ্রণে দেখো, সেখানে 7 একক থেকে এক্স দ্রব্যের উৎপাদন আবার 9 এককে করেছে, অর্থাৎ আরও বাড়িয়েছে। যখন আরও বাড়িয়েছে এক্স দ্রব্যের উৎপাদন, সেই ক্ষেত্রে ওয়াই দ্রব্যের উৎপাদন আরও কমাতে হয়েছে, অর্থাৎ 7 থেকে 4 নেমে এসেছে। এইভাবে ক্রমান্বয়ে একটা বাড়াতে গেলে আরেকটা কমে যাবে, এবং একটা যদি সর্বোচ্চ পরিমাণ সবটুকু যদি একটা তৈরি করতে হয় তাহলে অন্যটা কোনো উৎপাদনেই করা যাবে না। এই যে একটা তালিকা আমরা দেখলাম সংমিশ্রণের, এটা থেকে আমরা এইখানে একটা গ্রাফ তৈরি করেছি। এই যে এখানে দেখো, এই যে 0 জন্য 10, এখানে যখন ওয়াই যখন 0 তখন এক্স 10, আবার এক্স যখন 0 তখন ওয়াই 10, আবার এইভাবে এক্স যখন 4 তখন ওয়াই 9, এক্স যখন 7 তখন ওয়াইও 7, এক্স যখন 9 তখন ওয়াই 4 একক, এবং এইভাবে এই যে বিন্দুগুলো পেলাম বিভিন্ন সংমিশ্রণের, আমরা এ বিন্দু পেলাম, বি বিন্দু পেলাম, সি বিন্দু পেলাম, ডি বিন্দু পেলাম, ই বিন্দু পেলাম। এই সবগুলো বিন্দুকে যুক্ত করে আমরা যেই রেখাটি পেলাম সেই রেখাটির নামই হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা উৎপাদন সম্ভাবনা রেখা। একটা দেশের যারা উৎপাদক তারা যখন উৎপাদন করে, এই উৎপাদন সম্ভাবনার রেখার ভিতরেই তাকে উৎপাদন করতে হয়, এর বাইরে কিন্তু সে যেতে পারে না। ক্রিকেট খেলা এখানে দাঁড়িয়ে তামিম ইকবাল 6 মারলে এই লাইনের বাইরে যেতে হবে উপর দিয়ে, আর টাচ করলে সেটা 4 হবে। কিন্তু উৎপাদকদের ক্ষেত্রে মনে করেন তামিম ইকবাল একজন উৎপাদক বা সাকিব আল হাসান একজন উৎপাদক, তিনি এখান থেকে এখান পর্যন্ত যেতে পারবেন, কিন্তু তিনি 6 মারতে
পারবেন না। কারণ যে রিসোর্সেস আছে আমাদের কাছে, সেই রিসোর্স দিয়ে আমাদের কাছে এই যে রেখা, যেটাকে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা বলি, সেটার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। তো অর্থনীতিতে স্বপ্ন দেখা যায়, সেই স্বপ্নটা কিন্তু অর্জন করার জন্য যেই রিসোর্স আছে সেটার মধ্যে সীমিত থাকতে হয়। সেখানে ইচ্ছামতো 6 মারা যায় না, লাইন টাচ করলে আমরা বলবো 4 মারা যায়। আর এই লাইনের নিচে যদি উৎপাদন করে, তখন বুঝতে হবে এই সম্পদের কাম্য ব্যবহার হয় নাই, অর্থাৎ সে তার রিসোর্সেস ব্যবহার করে আরও বেশি উৎপাদন করতে পারতো দুইটার দ্রব্য। সেইটুকু না করে সে যদি এখানে করে, তাহলে দুইটার দ্রব্যই কম কম উৎপাদিত হবে, তাহলে সেই ক্ষেত্রে সম্পদের কাম্য ব্যবহার হবে না। এর মধ্যে আমি আধা ঘন্টা ক্লাস নেওয়ার কথা ছিল, ইতিমধ্যে আরও 6 মিনিট বেশি হয়ে গেছে। তো আজকে আর ক্লাস নিয়ে বেশি কথা বাড়াবো না, সবার জন্য শুভ কামনা থাকবে। তো আমি আরেকটা বিষয় সবাইকে বলতে চাই, সেটি হচ্ছে আমরা এখন যে পরিস্থিতিতে আছি, এই পরিস্থিতি খুব ভালো না, ভয়াবহ একটি পরিস্থিতি। এই পরিস্থিতির নির্মূল করার জন্য সমাধান মানুষের হাতেই, আমাদের হাতেই। এখানে ওষুধের চেয়ে সচেতনতা, প্রতিরোধ, এটা অনেক বেশি বেশি গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে আমরা অনেক সচেতন হব। আমি এখানে কি লিখেছি? আমি লিখেছি মাস্ক পরব, ধুবো হাত, আসবে আবার সুপ্রভাত। আমরা যদি সবাই মাস্ক পরি, তাহলে আমরা নিজেরা আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক কমে যাবে। আর আমরা কেউ যদি আক্রান্ত থাকি, আমরা আমাদের মাধ্যমে সেটি ছড়াতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে এই করোনা নির্মূলের অন্যতম মৌলিক একটি দিক হচ্ছে মাস্ক পরা। মাস্কগুলো তোমরা যাচাই করে নিবে, কারণ এখন বাজারে অনেক নকল মাস্ক পাওয়া যাচ্ছে। তাহলে মাস্ক পরবো, ধুবো হাত, হাতটা ধুতে হবে। এই যে আমার হাত, এই হাতটা বারবার ধুতে হবে। একজন বলছে স্যার হাত ধুতে ধুতে তো নখও উঠে গেল, কি করব? তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে তোমরা যখনই হাত ধুবে, আর ভেসিলিন বা নারকেল তেল বা এই ধরনের কোনো জেল, এগুলো হাতে হাতে একটু মেখে নিবে, তাহলে হাতটা একটু স্মুথ থাকবে। কারণ হাতের চামড়া সাবানে অনেক খাট থাকে, সেটা হাতের চামড়ার জন্য ক্ষতি করে। তাহলে মাস্ক পরবো, ধুবো হাত, হাতটা ধুলে আমাদের হাত থেকে জীবাণুগুলো চলে যাবে। এখানে টাচ অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। যত কম তুমি যেখানে যাও, যত কম টাচ করা যায় এটা খেয়াল রাখবে। তুমি দোকানে একটা কাগজ কিনতে গেছো, জাস্ট কাগজটা নিয়ে চলে আসবে, কিন্তু দোকানের শেলফটা তোমার টাচ করার দরকার নেই। এইভাবে নীতিটা হবে যত কম টাচ করা যায়। তারপরে কি লিখেছি? আসবে আবার সুপ্রভাত। মাস্ক পরবো, ধুবো হাত, আসবে আবার সুপ্রভাত, অর্থাৎ এই যে আবার সুন্দর সকাল হবে, যেই সকালে আমরা সবাই বের হব, সারা বাংলাদেশ আমাদের কলতানে মুখরিত হবে। আমাদের শিক্ষার্থীদের এই যে অনেক দিন সেই কিচিরমিচির ছাত্রছাত্রীদের শুনতে পাই না, যেটা শুনলে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, তো সেটি আবার শুনবো আশা করছি। তো এটা বলছি, মাস্ক পরবো, ধুবো হাত, মাস্ক পরবো, ধুবো হাত, আসবে আবার সুপ্রভাত। তো এটাকে এইভাবে না বলে আমরা আবার এরকমও বলতে পারি, মাস্ক পরবো, ধুবো হাত, করোনা হবে কুপোকাত। মাস্ক পরবো, ধুবো হাত, করোনা হবে কুপোকাত। অর্থাৎ আমরা যদি ঠিক মতো মাস্ক পরিধান করি আর আমরা যদি হাত ধুই, তাহলে করোনা কিন্তু আর বেঁচে থাকতে পারবে না, সে নির্মূল হয়ে যাবে। তো আমি তোমাদেরকে একটাই বাড়ির কাজ দিচ্ছি, আমার যারা শিক্ষার্থী দেখেছো প্রত্যেকেই আমার এই যে ছড়াটা আমি বললাম, যে আমার নিজের লেখায় ছড়া, এটা প্রত্যেকেই নিজের খাতায় প্রত্যেক দিন আগামী 5 দিন পর্যন্ত প্রত্যেক দিন 5 বার করে লিখবে। এবং তোমার আশেপাশের যারা আছে, তোমার পরিবারের সদস্য যারা আছে, তোমার প্রতিবেশী যাদের সাথে কখনো কখনো দেখা হয়, তাদেরকে এই বিষয়ে সচেতন করবে। তো আমার এই ক্লাস তোমরা দেখেছো, যারা দেখেছেন সবাইকে আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং চট্টগ্রাম অনলাইন স্কুল আমাকে এই ক্লাস করার সুযোগ করে দিয়েছে, সেই জন্য আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। আমার পরিচয়টা আমি আবারও শেষে একটু উল্লেখ করি। আজকের ক্লাসটা ছিল একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্লাস, অর্থনীতি বিষয়ের প্রথম অধ্যায়ের, যে এইটির নাম হচ্ছে
অর্থনৈতিক মৌলিক সমস্যা এবং এর সমাধান। আমি প্রফেসর আব্দুল আলিম, সচিব, চট্টগ্রাম শিক্ষা বোর্ড। আমি আজকে চট্টগ্রাম অনলাইন স্কুলের পক্ষ থেকে অর্থনীতির ক্লাসটি নিয়েছি। আপনাদের ভালো লাগলে আমি খুশি হব। আমি মনে করি ক্লাস হচ্ছে এইটি উপভোগ করার। ক্লাসের মধ্যে যদি আনন্দ থাকে তাহলে ক্লাসটি অনেক বেশি ফলপ্রসূ হয়। যদি সেইটুকু হয়ে থাকে আমি কৃতজ্ঞ থাকব যারা উপভোগ করেছ তাদের সবার প্রতি। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে।